আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জড়তার ভ্রামক। টপিকের হলো দ্বিতীয় লেকচার, জড়তার ভ্রামক 2 নম্বর লেকচার। আজকে কয় নম্বর লেকচার বলো তো? 2 নম্বর, জড়তার ভ্রামকের উপর। আজকে বিভিন্ন কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব। জড়তার ভ্রামকের প্রত্যেকটা ভিডিও খুবই ইম্পর্টেন্ট। সৃজনশীল সলভ করতে বলো, বোর্ড কোশ্চেন সলভ করতে বলো, বিভিন্ন হলো তোমাদের তারপর ভর্তি পরীক্ষার বিভিন্ন প্রশ্নগুলো সলভ করতে বলো। তোমার এই কনসেপচুয়াল পড়াশোনাগুলো খুবই জরুরি। শর্টকাট মেরে দিলে হবে না। কিভাবে জিনিসগুলা ভালোভাবে সলভ করা যায়, কিভাবে জড়তার ভ্রামকগুলো নির্ণয় করা যায়, এগুলো ভালোভাবে বুঝতে হবে। কিছু জায়গায় তুমি স্কিপ করতে পারো, কিছু জায়গায় হয়তো প্রমাণ দরকার নেই। বাট এই যে আমরা গত ক্লাসে যেটা করলাম, অবশ্যই আজকের ভিডিওটা দেখার আগে অবশ্যই কি তোমাকে আগের ভিডিওটা দেখতে হবে। তুমি যদি আজকের ভিডিওটা দেখার আগে আগের ভিডিওটা না দেখো, মানে জড়তার ভ্রামকের উপর যেই লেকচারটা আছে, টোটাল হচ্ছে নিউট্রিয়ন বলবিদ্যার 6 নম্বর লেকচার মনে হয় খুব সম্ভবত, ওই লেকচারটা যদি তুমি আগে না দেখো তাইলে কিন্তু আজকের ক্লাস বুঝবা না। তাই তুমি আগে ওই লেকচারটা দেখে আসতে হবে। সবার আগে আজকে যেই শেপটা নিয়ে আলোচনা করব, যেটা জড়তার ভ্রামক বের করব, সেটা হচ্ছে পাতলা বৃত্তাকার চাকতি। কেমন বলো তো? পাতলা বৃত্তাকার চাকতি। পাতলা বৃত্তাকার চাকতি। ওই যে সিডি বা ডিভিডি ছিল না, ওই সিডি বা ডিভিডির মতো একটা আছে কি পাতলা বৃত্তাকার চাকতি, যেটা হলো একটু বৃত্তাকার, পাতলা, খুবই পাতলা, বুঝছো? অনেক পাতলা হবে এবং এটা কেমন হবে? বৃত্তাকার হবে, এরকম গোল হবে, বৃত্তাকার, পাতলা হবে, অনেক পাতলা হবে, পুরুত্বটা অনেক পাতলা। তো এরকম একটা চাকতি ধরে, এই যে এই চাকতিটা, এই চাকতিটা যদি এটা পাতলা বৃত্তাকার চাকতি হয়, আমার একটু এদিক দিয়ে বোনায় বাঁকা হয়েছে, তোমাদের ধরে নিবে এটা হলো সব দিকে ব্যাসার্ধ সেম, এটা হলো আর ব্যাসার্ধের ধরো একটা পাতলা বৃত্তাকার চাকতি এবং এর ভর ধরো এম। আগে এটা শিখবো, দেন সিলিন্ডারে যাব, দেন অন্যান্য শেপে যাব। তো পাতলা বৃত্তাকার চাকতি যদি এটা একটু হয়, খেয়াল করো, পাতলা বৃত্তাকার চাকতির এই যে শেপটা, কথা বুঝো, এই যে এই শেপটার এটার ক্ষেত্রে হলো অক্ষ কোথায়? যদি পাতলা বৃত্তাকার, আমার হাতটা যদি পাতলা বৃত্তাকার চাকতি হয়, ধরো এটা এটা, তাহলে এটার এই যে ভরকেন্দ্র দিয়ে, একদম ভরকেন্দ্র থাকবে এই কেন্দ্রে, ভরকেন্দ্র দিয়ে তলের সাথে, এই তলটা এটা পাতলা বৃত্তাকার, এটার সাথে লম্ব অক্ষ, এই যে লম্ব, এই অক্ষটা কি লম্ব, ঠিক আছে? এই লম্ব অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। তাহলে এটা হবে, অক্ষটা হবে এরকম। আমি 2D তে তো চলো কি এভাবে দেখাইতে হবে, 2D তে আমি অক্ষটা দেখাচ্ছি, এই যে এটা এভাবে। তাহলে এটা কি বলতে পারি? এটা আমরা জানবো, এটার সাপেক্ষে এই পাতলা বৃত্তাকার চাকতিটার জড়তার ভ্রামক কত। দেন আরো দুইটা জিনিস জানবো, সেটা হচ্ছে কি, ঠিক একই পাতলা বৃত্তাকার চাকতি, এটা হচ্ছে কি ডিম হয়ে গেছে না, আর একটু গোল করে আঁকি। পাতলা বৃত্তাকার চাকতি, একই চাকতির অক্ষের পরিবর্তন ঘটাই, দেখবো যে আমাদের কেমন হয়। অক্ষের পরিবর্তন মানে এই পাতলা বৃত্তাকার চাকতির একই ব্যাসার্ধ সেম সবকিছু যদি হয়, যদি অক্ষটা স্পর্শক দিয়ে হয়, মানে যে কোনো এক পাশে হয়, হয় এই পাশে অথবা এই পাশে, স্পর্শকগামী হয় এই এক্স ওয়াই অক্ষটা, ধরো অক্ষর নাম তুমি যা ইচ্ছা দিতে পারো। অক্ষ যদি এটা হচ্ছে ভরকেন্দ্রগামী, তলের সাথে লম্ব, আর এটা হচ্ছে স্পর্শক দিয়ে, এটা কি বলতো? স্পর্শক, এই যে স্পর্শক দিয়ে হচ্ছে গমনকারী, তাও তলের সাথে কেমন? লম্ব বেসিক্যালি, ঠিক আছে? দেন হলো এই যে এটা হচ্ছে যে কোনো ব্যাস বরাবর অক্ষটা হয়, এরকম ব্যাস বরাবর এইরকম হবে, এরকম, অথবা চাইলে এই বরাবর হইতে পারে, অথবা এরকম হইতে পারে। এটা ব্যাস, এটা কেমন বরাবর বলো তো? ব্যাস বরাবর, মানে হচ্ছে অক্ষটা হচ্ছে এরকম, ব্যাস বরাবর মানে কি? ব্যাস বরাবর মানে হচ্ছে অক্ষটা হলো এই যে ব্যাস, তো এভাবে হবে। তাহলে পাতলা বৃত্তাকার চাকতি তো এরকম, তাই না? তো এটা ব্যাস বরাবর হলে এরকম অক্ষটা এরকম শোয়ানো হবে, কেন্দ্র দিয়ে অক্ষটা ব্যাস বরাবর, ঠিক আছে? এভাবে যে কোনো ব্যাস বরাবর। বাট এরা হলো কেমন? লম্ব। এরা কেমন? তলের সাথে লম্ব, ডিস্কটার সাথে। ডিস্ক চাকতিকে ইংলিশে কি বলবো আমরা? ডিস্ক বলবো। কি বলবো? ডিস্ক, ঠিক আছে? চাকতিকে ডিস্ক বলো। তাহলে এই যে ডিস্কের এটা হলো কি, এটা হলো তলের সাথে এরকম অক্ষটা, এই যে এক্স ওয়াই অক্ষটা হচ্ছে এরকম লম্ব, আর এটার ক্ষেত্রে এক্স ওয়াই অক্ষটা স্পর্শক দিয়ে এরকম করে লম্ব। বাট এটা লম্ব না, এটা হচ্ছে তলের সাথে এরকম একদম এইভাবে শোয়ানো। অবশ্যই কি ব্যাস হইতে হলে অবশ্যই কিন্তু অক্ষটা কোন দিক দিয়ে যেতে হয়? কেন্দ্র দিয়ে। এটা কি ব্যাস হবে? তোমরা বলো তো, এটা কি ব্যাস? এটা ব্যাস নয়, এটা জ্যা, ঠিক আছে? তো এটা ব্যাস বলা যাবে না, ঠিক আছে? ব্যাস বলতে হলে অবশ্যই কি অক্ষটাকে কেন্দ্র দিয়ে যেতে হবে, এভাবে যেতে হবে, অথবা বাঁকা, যে কোনোভাবে কেন্দ্র দিয়ে অক্ষটা যেতে হবে। তাহলে এইটা এক্স ওয়াই অক্ষ, ধরো এটার নাম দিলাম এক্স ওয়াই অক্ষ। আমাদের এই তিনটা শেপ দিয়ে আগে শিখবো, এটারটা আমি আগে আলোচনা করি, তারপর হচ্ছে বাদ বাকিগুলো আলোচনা করবে। এটার থেকে এটা প্রমাণটা একটু দেখো তোমরা, যে এটা যদি আর ব্যাসার্ধের হয়, ধরো এই যে ভরকেন্দ্র থেকে
কমন ভরকেন্দ্র মানে অক্ষ থেকে ধরো আমি এক্স দূরত্বে, কত দূরত্বে, এক্স দূরত্বে আমি ছোট একটা কি এদিক দিকে ব্যাসার্ধটা ছোট হয়ে গেছে, আপাতত তোমরা কোনোভাবেই এখন বুঝে নাও, ধরো সব দিকে ব্যাসার্ধ কি সেম, এদিকে একটু আসলেই ছোট হয়ে গেছে তাই না। এই দেখো এই দিক দিয়ে একটু মুছে সুন্দর করি, আমার ড্রয়িং বেশি সুন্দর না। এই এরকম একটা ধরো এক্স দূরত্বে কেন্দ্র থেকে কত অক্ষ থেকে এক্স দূরে একটা কি করলাম ছোট চলো কি অংশ নিলাম, ছোট কি নিছি বলতো, এই ডিস্কটার ছোট একটা অংশ নিয়েছি, ছোট অংশ নিয়েছি, ঠিক আছে। এই ডিস্কটাতে ছোট অংশে এই অংশটুকুকে নিলাম, কেটে নিলাম। তাহলে এক্স অক্ষের সাপেক্ষে আগে ছোট অংশ নিয়ে আমরা জড়তার ভ্রামক বের করব, ইন্টিগ্রেশন করে বৃহৎ, পুরোটা ব্যাসার্ধ কত আর, তাহলে এইটুকু দূরত্ব কত এক্স দূরত্ব, কত দূরত্বে এক্স দূরত্বে। তার মানে এই যে ছোট অত্যন্ত ক্ষুদ্র যে অংশটা নিছি এটার পুরুত্বকে ধরতেছি আমি, ধরো এই যে এই পুরুত্বটুকু এটাকে ধরতেছি আমি ডিএক্স, কত কি ধরতেছি ডিএক্স। তো পুরা বস্তুটার এটার ভর ধরছি কি এম, ঠিক আছে। তো এটা একটা পাতলা বৃত্তাকার চাকতি, কেমন চাকতি। তাইলে আমাদের এই বস্তুটার জড়তার ভ্রামক কি হবে বলো তো, জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক পুরাটার জড়তার ভ্রামক ছোট অংশটার, এই যে ছোট যেটা এক্স দূরত্বে অক্ষ থেকে এক্স দূরত্বে, অক্ষ থেকে এক্স দূরত্বে তুমি চিন্তা করো তো, এটা অক্ষ থেকে, আমি এক্স কে থেকে এখানে লিখছি, অক্ষ থেকে, কোত্থেকে অক্ষ থেকে, লেখা বোঝা যায় কিনা দেখো তো, আমরা আশা করি বোঝা যাবে, ঠিক আছে। অক্ষ থেকে এক্স দূরত্বে, কত দূরে এক্স দূরত্বে, দেখো ডিএক্স পুরুত্বের, কি পুরুত্বের বলো তো, ডিএক্স, ডিএক্স পুরুত্তর, পুরুত্বের ডিএক্স পুরুত্বের বা দৈর্ঘ্যের ডিএক্স দৈর্ঘ্যের বা এটা বলতে পারো পুরুত্বেই বলি, ডিএক্স পুরুত্বের বস্তুটির জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক, ঠিক আছে। এক্স ওয়াই অক্ষ থেকে, এক্স ওয়াই অক্ষ থেকে এক্স দূরত্বে ডিএক্স পুরুত্বের বস্তুটির জড়তার ভ্রামক কার সাপেক্ষে, বা এক্স এত, দেখো তো এভাবে বলা যায় না, এক্স অক্ষের এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে, এবার আরো সুন্দর করে লেখা যায় সাপেক্ষে এক্স ওয়াই অক্ষ হতে, এক্স ওয়াই অক্ষ হতে, এই কথাটাকে এভাবে লিখলাম, দেখো তো এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে এক্স ওয়াই অক্ষ হতে এক্স দূরত্বে ডিএক্স পুরুত্বের বস্তুটির জড়তার ভ্রামক, মানে ছোট এই যে পাতলা বৃত্তাকার বস্তুটির না বলে কি বলতে পারি, আরো সুন্দর করে বলতে পারি পাতলা বৃত্তাকার চাকতিটির, পাতলা কি বলতো বৃত্তাকার চাকতিটির, কার চাকতিটির, তোর এগুলো কি বিশ্রী বিশ্রী হয়ে গেছে, যার কথাটা গুছাই লিখলাম আর কি, পাতলা বৃত্তাকার চাকতিটির জড়তার ভ্রামক, এটা বলতে পারি ডিআই ইকুয়াল টু কি আমাদের মনে আছে ডিএম, ডিএম তারপর কি এক্স স্কয়ার, এইটুকু জিনিস জানো কিনা। এক্সটা হচ্ছে কি এই যে অক্ষ থেকে ওই যে ছোট অংশটার, ছোট পাতলা বৃত্তাকার চাকতি, আমরা এখানে এইটুকু অংশ নিছি, এই যেটা এতটুকু আমরা এই পাতলা বৃত্তাকার একটা চাকতি নিছি, তো এটার জড়তার ভ্রামক আমরা কি করব বের করব। তো এখন তুমি যদি চিন্তা করো বলো তো এই জড়তার ভ্রামক, এরপর এটার সাপেক্ষে পুরোটার জড়তার ভ্রামক বের করে ফেলবো। তা আমরা যদি পুরো বস্তুটার জড়তার ভ্রামক বের করতে হয় আই ইকুয়াল টু কি আসবে, ইন্টিগ্রেশন করতে হবে, উভয় পক্ষকে ইন্টিগ্রেশন করলে এটা চলে আসবে হচ্ছে ডিএম এক্স স্কয়ার, এটাই হবে আমাদের পুরো বস্তুটার জড়তার ভ্রামক। কার বলো তো এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে, অক্ষের সাপেক্ষে সম্পূর্ণ পাতলা বৃত্তাকার চাকতিটির, সম্পূর্ণ পাতলা বৃত্তাকার চাকতিটির জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক, ঠিক আছে। এটা লিমিট কত দূর হবে জানো তোমরা, যেহেতু কেন্দ্র অক্ষ হচ্ছিল কি, অক্ষ হচ্ছে কেন্দ্র দিয়ে যাচ্ছে, তাহলে কেন্দ্র দিয়ে গেলে ওখানে হচ্ছিল দূরত্ব হবে 0, দেন ব্যাসার্ধ আর ব্যাসার্ধ পর্যন্ত হচ্ছিল কি নিব আমরা বৃত্তাকার চাকতি নিব, তাহলে লিমিট হবে আপার লিমিট হবে হচ্ছে আর, মানে হচ্ছিল 0 থেকে শুরু ব্যাসার্ধ পর্যন্ত গিয়ে এখানে 0 থেকে শুরু মানে এখানে একটা আর এই যে এখানে অনেকগুলো ছোট ছোট এরকম ফালি ফালি নিয়ে ছোট ছোট এরকম হচ্ছিল কি ছোট ছোট বৃত্তাকার এরকম ছোট ছোট চাকতি নিয়ে ছোট চাকতি ছোট চাকতি ছোট চাকতি ছোট চাকতি এভাবে করে সবগুলো জড়তার ভ্রামক বের করার পর তুমি চাইলে এখানেও কিন্তু এটাকে এরকম একটা, এখানে হচ্ছিল কি এখানেও একটা কি এরকম ফালি নিতে পারতাম, এরকম একটা পারতা কিনা বলো তো, এই যে এরকম ছোট ছোট যতগুলো ফালি আছে বা ছোট ছোট যতগুলো পাতলা বৃত্তাকার চাকতি নেওয়া যায় আর ব্যাসার্ধ পর্যন্ত সবগুলো নিয়ে যোগ করলেই কিন্তু জড়তার ভ্রামক চলে আসবে পুরো বস্তুটার। তো এই জন্য ছিল 0 থেকে কত পর্যন্ত আর পর্যন্ত, অক্ষের থেকে অক্ষের উপর শুরু, অক্ষের উপর কোণাটার বা পাতলা বৃত্তাকার যদি চাকতি নাও তাহলে এটা 0 হবে দূরত্ব,
যাইতে যাইতে কত দূর পর্যন্ত যাবা, আর পর্যন্ত যাবা, ব্যাসার্ধ পর্যন্ত, এইটা। এবার তোমাকে আমাকে ডিফাইন করতে হবে কি বলতো, তোমাকে আমাকে ডিফাইন করতে হবে যে এখানে ইয়াটা কত, ডিএম কত। তো এটা একটা পাতলা বৃত্তাকার চাকতি, এটা ক্ষেত্রফল দিয়ে চিন্তা করতে হবে। ওই দিন যেমন দণ্ডের ক্ষেত্রে হিসাব করছি কি, যে কেমন বলতো, এল দৈর্ঘ্যের জন্য হচ্ছে হলো কত, এম একে কত, তারপর ডিএক্স দৈর্ঘ্যের জন্য কত। কিন্তু এই ক্ষেত্রে আমাদের ডিএক্স দৈর্ঘ্যের জন্য করা যাবে না। কি করা যাবে না? ডিএক্স দৈর্ঘ্যের জন্য করা যাবে না। ডিএক্স দৈর্ঘ্যের জন্য না করা গেলে কি, ডিএক্স দৈর্ঘ্যের জন্য না করা গেলে এখানে করতে হবে হচ্ছে ক্ষেত্রফল দিয়ে। আমরা জানি একটা পাতলা বৃত্তাকার চাকতির ক্ষেত্রফল হচ্ছে কি পাই আর স্কয়ার। তাইলে বলো তো আমাদের লাগবে হচ্ছে এই যে ডিএমটা হচ্ছে এই ছোট অংশ, কালো ছোট অংশটার হচ্ছে কি ক্ষেত্রফলের ভর। তাইলে আমাদের একটা কথা বলো তো, সম্পূর্ণ পাতের ক্ষেত্রফল কত? সম্পূর্ণ পাতলা বৃত্তাকার চাকতির ক্ষেত্রফল কত? চাকতির ক্ষেত্রফল এটা হবে কত? পাই আর স্কয়ার। পাই কি বলতো? আর স্কয়ার হবে। ঠিক আছে, পাতলা বৃত্তাকার চাকতির এটা। এখন তোমাদের মাথায় যে প্রশ্নটা ঘুরপাচ্ছে, পুরাটা যদি এটা হয় তাহলে বলতো আমাদের এই অংশটুকুর কি হবে বলতো? এটা কিন্তু পুরাটা একটা বৃত্ত না, পাতলা বৃত্তাকার চাকতি না, পুরাটা মেরে দিতে পারবো না। তাহলে হচ্ছে কি পাই আর স্কয়ার মেরে দিতাম। কিন্তু এটা তো ছোট অংশ, এতটুকু পুরুত্ব, এই জায়গাটা কিন্তু খালি, এখানে কিন্তু ভর নেই আমরা শুধু এই ছোট অংশটুকু নিচ্ছি, এই ছোট অংশটুকু। এটা জড়তার ভ্রামক, এই ভর কত আসবে? আগে ক্ষেত্রফল কত আসবে বলতো? তাহলে ডিএক্স পুরুত্বের অংশটুকুর ভর কত হবে বলতো? অংশটুকুর ভর হবে হচ্ছে কি জানো তোমরা? ডিএম। এটা ইকুয়াল টু হচ্ছে ওর যে পরিধি ইন্টু পুরুত্ব, পরিধি ইন্টু কি বলতো? পরিধি গুণ হচ্ছে পুরুত্ব, পরিধি ইন্টু পুরুত্ব। কেন বলতো? এটাকে যদি তুমি জিনিসটা চিন্তা করতে পারো, এরকম একটা পাতলা বৃত্তাকার চাকতির রূপ ধারণ করেছে। এটা পরিধি এবং তার পরিধির সমান, পরিধিকে যদি তার পুরুত্ব দ্বারা গুণ করো, মানে এই যে পুরুত্ব মানে এই যে ডিএক্স, তার পরিধিটা হচ্ছে 2 পাই আর। তাইলে তুমি 2 পাই আর, এখানে তো আর না, এটা হচ্ছে কি বলতো? পরিধি কত হবে এক্ষেত্রে? আর হবে, এটা তো একটু কত এক্স, তাইলে এটা হবে 2 পাই এক্স ইন্টু হচ্ছে পরিধি হচ্ছে ডিএক্স, তাহলে এটা হচ্ছে 2 পাই এক্স ডিএক্স। এটাই হচ্ছে কি বলতো আমাদের এতটুকুর ভর। এই যে কোনটার ভর? এই যে ফালিটার, এই যে ছোট অংশ কেটে নিছি, এটার ভর হচ্ছে এটা। তো আমাদের এটা যদি ছোটটার ভর হয় তাহলে আমরা এটা এখানে বসাতে পারবো কি পারবো না বলতো? এখানে পারবো, কিন্তু কথা হচ্ছে এটা কিন্তু হয় নাই এখন। এটা আসলে ক্ষেত্রফল আসছে, ভর না, আমি ভর বলতেছি বারবার, ভুলে বলে ফেলছি। এটা হবে ক্ষেত্রফল। কি বলতো? ক্ষেত্রফল, ছোট অংশটার ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল, ভর না, ক্ষেত্রফল, এই ছোট অংশটুকুর ক্ষেত্রফল, পরিধি ইন্টু পুরুত্ব। তাহলে কি পাইছি আমরা? ক্ষেত্রফল পাইছি। ঠিক আছে, তো এটা যদি আমরা ক্ষেত্রফল পেয়ে যাই, এখন আমাদের ক্ষেত্রফলটাকে কি কাজ করতে হবে বলতো? ভরে নিয়ে যেতে হবে। এখন কি বলতো? পাই আর স্কয়ার এর ভর কত বলতো? এর ভর হচ্ছে এম। তাইলে একে কত হবে বলতো? 1 এর ভর, মানে একক ক্ষেত্রফলের পাই আর স্কয়ার এম বাই পাই আর স্কয়ার। একটু ঠিক আছে কিনা? আশা করি একটু ঠিক আছে। তাইলে সুতরাং আমাদের জন্য বলতো, সুতরাং 2 পাই এক্স ডিএক্স ক্ষেত্রফলের জন্য ভর কত হবে? সুতরাং তাহলে ওভারঅল ডিএম ইকুয়াল টু কি আসবে বলতো? এম বাই পাই আর স্কয়ার ইন্টু হচ্ছে কি 2 পাই এক্স ডিএক্স। এটা না, এইটুকু হচ্ছে ডিএম। এবার কেমনে? আবারও বলছি, পুরো ক্ষেত্রফলের ভর হচ্ছে এম, একে কত, তারপর হচ্ছে ডিএম এর ভর কত, মানে হচ্ছে এই যে এটাতে এই ক্ষেত্রফলের ভর কত? ডিএমটা, তাহলে হচ্ছে এটা। এইবার আমি এটাকে কোথায় বসাতে পারি? 0 থেকে আর পর্যন্ত এই ডিএম এর জায়গায় বসাতে পারি হচ্ছে এম বাই পাই আর স্কয়ার 2 পাই এক্স ডিএক্স। এই তো বসাতে পারি। দেখো কথা কি তোমরা বুঝতে পেরেছো? এই হচ্ছে আসল ঘটনা। তো এইবার এখানে হচ্ছে এটার ব্যাসার্ধটা আর ধ্রুবক, এবং এম, এই যে পাই কাটাকাটি চলে যাবে। তারপর হচ্ছে থাকবে কি দেখো তো, আমাদের এখানে 2m বাই হচ্ছে কি বলতো? 2 কি আমাদের থাকে? হ্যাঁ 2 থাকে, 2 হ্যাঁ 2m, এই যে 2 আর তো কোথাও কোনো কিছু কাটাকাটি যাচ্ছে না। আচ্ছা 2 থাকতেছে, তাহলে আমরা এখানে বাইরে কি নিয়ে আসতে পারি বলতো? 2m ডিভাইড বাই আর স্কয়ারকে বাইরে নিয়ে আসি, দেন এখান থেকে 0 থেকে আর পর্যন্ত x dx এতটুকু করতেই পারি। এরপরে এতটুকু তুলে ফেলো ঝটপট।
তো তোমরা সবার আগে হচ্ছে হলো এতটুকু পর্যন্ত দাঁড় করাবে, এতদূর দাঁড় করানোর পরে এই কথাগুলো লিখে এটা ডিফাইন করবে, ডিএমটাকে ডিফাইন করবে। দেন সুতরাং দিয়ে দেন সুতরাং আই ইকুয়াল টু হলো এখান থেকে শুরু করবে, তারপর এখান থেকে শুরু করবে। কথা বুঝেছো? এগুলো নোট করা হয়ে গেছে সবার নাকি নোট হয়নি? আশা করি নোট হয়ে গেছে। ঝটপট 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 তাড়াতাড়ি এইবার এগুলো মুছে দিই। হ্যাঁ, আমার এগুলো আর লাগবে না, আমার লাগবে এইগুলোও লাগবে না। আমার লাগবে কোনটুকু বলো তো? আমার এইবার চলো ইন্টিগ্রেশনের কাজ হচ্ছে এটা। তাহলে এখান থেকে আমি এবার করি, দেখো তো তোমরা। তো আমি এখান থেকে যদি করি 2m কে উপরে রাখি, 2m ডিভাইড বাই চলো কি আর স্কোয়ার, x কে dx এর সাপেক্ষে এটা করলে এটা আসবে x স্কোয়ার বাই 2। গতকালকে তোমাদেরকে এগুলো শিখাইছি। ডিভাইড বাই এই লোয়ার লিমিটটাকে নিচে রাখতে হবে, আপার লিমিটটাকে উপরে। দেখো তো তাহলে 2m ডিভাইড বাই হলো কি আর স্কোয়ার। আর এইবার আপার লিমিট বসিয়ে একবার কি করব, এই আর স্কোয়ার বাই 2 বিয়োগ হচ্ছে লোয়ার লিমিট বসাবো 0 স্কোয়ার বাই 2। দেখো তো কত ক্লাসে ভিডিওটা দেখতে হবে তোমাদের, নাইলে কিন্তু হবে না। তাহলে এবার আসো 2m কি বলো তো, 2m বাই আর স্কোয়ার কি বলো তো, এটা 2m বাই আর স্কোয়ার ইনটু কি আসতেছে এটা দেখো তো। এটা যদি করি আমরা এখান থেকে, আমি এটা দেখতে পাচ্ছি চলো কি আর স্কোয়ার বাই কত 2, আর স্কোয়ার বাই কত 2। এই জিনিস যদি আসে তাহলে আমাদের এখানে আর স্কোয়ার, ওমা জড়তার ভ্রামকে তো এখানে গ্যাঞ্জাম লেগে গেছে। কি গ্যাঞ্জাম লেগে গেছে দেখি? আমরা কি কিছু একটা ভুল করছি এখানে? ও পাই কেটে দিছি, পাই তো চলে গেছে। আচ্ছা, পাই আর স্কোয়ার এম, এটা সবই ঠিক আছে। তাহলে এখানে বাদ দিলাম কি, বাদ দিলাম কি, বাদ দিলাম কি, বাদ দিলাম কি? আমাদের কোত্থেকে শুরু হয়েছে? 0 থেকে শুরু হয়েছে, এটাও ঠিক আছে, সবই তো ঠিক আছে। 2m এখানে 2 আমি দেখতেছি চলে যাচ্ছে গা, আর স্কোয়ার আছে শুধু জড়তার ভ্রামক ডিরেক্ট চলে আসে কত m। এটা তো হবে না। এই জায়গায় কোথাও একটা আমি গ্যাঞ্জাম পাকাইছি। কোথায় গ্যাঞ্জামটা পাকাইছি তোমরা আমাকে একটু বলো তো? আমরা কোথায় পাকাইছি গ্যাঞ্জাম? কোথায় 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 কোথায়? এখানে গ্যাঞ্জাম পাকাইছি কত, কোথায়? m কেন চলে আসে জড়তার ভ্রামক? এখানে ও তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো? আমিও তো বলি, আমাদের এই যে সূত্রের মধ্যে আমরা একটা জায়গায় বারবার ভুল করতেছিলাম। উপর থেকে ডিএম এক্স স্কোয়ার না, এটা তো পুরোটা ডিএম। এখানে একটা কি আছে বলো তো? এই যে এই জায়গায় একটা এক্স স্কোয়ার আছে না, আমাদের সূত্রটা কি ছিল দেখো তো? এই জায়গায় তো ভুলে গেছে 0, আর এটা হবে ডিএম কি এক্স স্কোয়ার না, তো আমরা ডিএম এ না বসাইছি, যে এটুকু হচ্ছে ডিএম। তাহলে এক্স স্কোয়ারটা লাগবে না, এই তো ভুলটা অন্য জায়গায় হয়েছে দেখো। তাহলে এক্স কিউবে না হবে, এটা এক্স কিউব ডিএক্স, আর তো তেমন কিছু নেই। এই তো এই জায়গায় ভুলটা হয়েছে, সবাই পাইছো ভুলটা কোথায়? এই যে এখানে এক্স স্কোয়ারটা লিখিনি আমরা, নিচে নিচে কারেকশন করো। ডিএম যেখানে বসাইছি, ডিএম এর মানটা এই যে এখান থেকে ডিএমটা বসাইছি, বাট এক্স স্কোয়ারটা বসাইতে ভুলে গেছি। এই তো চলে আসবে। আমি বলি কি রে এরকম এম চলে আসে কেন? এম তো চলে আসার কথা না, ভুল হয়েছে কোথাও একটা। তাহলে এই জায়গার ভুলটা এখন আমরা কারেকশন করি। এই তো আর কিছু না তেমন। আবার এখান থেকে একটু করি, দেখো এখান থেকে এই যে আমি এটা কি করছি আবারও বলি, যে এখানে আমরা কি করছি একটা এই যে এক্স স্কোয়ার একটা কম লিখছি, এক্স স্কোয়ার কি কম লিখছিলাম, এই যে এক্স স্কোয়ারটা বসাতে হবে। তো এখানে এটা কি ডিএম এক্স স্কোয়ার না, তো ডিএম এক্স স্কোয়ার হলে এই এক্স স্কোয়ারটা কই, কারণ আমাদের জড়তার ভ্রামক মানেই তো কি এই যে এটা ডিএম এক্স স্কোয়ার, ঠিক আছে? তো এই যে এক্স স্কোয়ারটা বসাইলাম, এবার এক্স কিউব ডিএক্স এটা। তাহলে এবার এখানে এই উপর থেকে আমি করি 2m কত বলো তো, 2m ডিভাইড বাই এটা হচ্ছে আর স্কোয়ার। এই যে আর স্কোয়ার এখান থেকে করলে এটাই কি আসবে, এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4। এই তো ঠিক আছে। এবার এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4, এটা হচ্ছে নিচে 0 আর উপর হচ্ছে আপার লিমিট আর। তাহলে এবার আসো তো 2m বাই কি আর স্কোয়ার, সবই ঠিক আছে। ওই এখানে এটা লিখতে ভুলে গেছিলাম, এই জন্য হচ্ছে ঝামেলা হয়ে গেছে। এবার আসো তো আমি এখানে মান বসাই, আপার লিমিট বসাইলে আর টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস 0 টু দি পাওয়ার 4 বাই 4। তাহলে এটা কত আসে দেখো তো, এটা আসতেছে 2m বাই কি আর স্কোয়ার ইন্টু হচ্ছে আর টু দি পাওয়ার 4 বাই 4। সব ঠিক আছে। এবার তাইলে এবার হচ্ছে এখান থেকে কাটাকাটি করার পর আর স্কোয়ার থাকে, 2 দিয়ে এটারে কাটার পর 2 থাকে, তাহলে ওভারঅল থাকে এম আর স্কোয়ার বাই 2। তার মানে কি বলতো? এই তো জড়তার ভ্রামক আই ইকুয়াল টু, সুতরাং আই ইকুয়াল টু কি বলতো, এম আর স্কোয়ার বাই কত 2। কখন এটা বলতো? এটা একটা সূত্র ইউজ করতে পারবে তুমি এখন থেকে, বইয়ে অলরেডি দেখবে যে বিভিন্ন জায়গায় এটাকে ইউজ করছে, ঠিক আছে? কিভাবে ইউজ করবো এটা বলতো এবার আমরা?
যখন তোমাকে বলবে একটা পাতলা বৃত্তাকার চাকতি, ওইটার যখন হচ্ছে কি ভর কেন্দ্র দিয়ে তলের সাথে লম্বভাবে বা অভিলম্বভাবে জড়তার ভ্রামক হচ্ছে mr²/2। এবং এটা কিভাবে প্রমাণ করলাম সেটা তো তোমরা দেখলাই, ঠিক আছে। এই হচ্ছে ঘটনা আর কি, হয়ে গেছে কিন্তু। তাহলে হচ্ছে কি এরকম পাতলা বৃত্তাকার চাকতির ক্ষেত্রে এটা ডিরেক্ট তুমি হচ্ছে কি mr²/2 বসাতে পারবা, যখন অক্ষ ভর কেন্দ্র দিয়ে তলের সাথে অভিলম্বভাবে গমনকারী। এবার যদি হচ্ছিল এটা একই ভর বা হচ্ছিল ভর একই, তারপর এটা ব্যাসার্ধ কি আর হয় এবং এই অক্ষটা স্পর্শকগামী হয়, তখন এটা I = হচ্ছিল 3/2 mr²। এটা কিভাবে আসছে, এটা আমরা জড়তার ভ্রামক নির্ণয়ের জন্য দুইটা উপপাদ্য আছে, একটা হচ্ছে সমান্তরাল অক্ষ উপপাদ্য আর একটা হচ্ছে লম্ব অক্ষ উপপাদ্য। এটা সমান্তরাল অক্ষ উপপাদ্য যখন পড়াবো তখন তোমাকে আমি দেখাবো যে এই জড়তার ভ্রামকটা কিভাবে আসে, যে হচ্ছে একটা পাতলা বৃত্তাকার চাকতি এক প্রান্ত দিয়ে যখন অক্ষ যায় তখন তুমি এটা কিভাবে বের করবা। কথা বুঝছো তোমরা? পারবা আশা করি ইনশাআল্লাহ। এরপরে আসো এটা, আর যখন যে পাতলা বৃত্তাকার চাকতি ঠিক আছে, কিন্তু যেই কোনো কি বরাবর বলো তো, যেই কোনো যদি ব্যাস বরাবর হয় অক্ষটা, যেই কোনো ব্যাস বরাবর মানে হচ্ছে তলের সাথে সমান্তরালে, ঠিক আছে, তখন এটা হবে হচ্ছে I। এটার জন্য জড়তার ভ্রামক হচ্ছে mr²/4। এটা কত? mr²/4। তাইলে পাতলা বৃত্তাকার চাকতির আমরা তিনটা শেপ দেখলাম, একটা হচ্ছে কি তলের সাথে লম্বগামী, তলের সাথে লম্ব, এবং এটা হচ্ছে ভর কেন্দ্র দিয়ে। এটা হচ্ছে কি দিয়ে বলো তো, অক্ষটা হচ্ছে স্পর্শক দিয়ে মানে এক প্রান্তে, ঠিক আছে। তো এটার ক্ষেত্রে হবে 3/2 mr²। m হচ্ছিল পুরো পাত্রটার হচ্ছে ভর, আর হচ্ছিল কি ব্যাসার্ধ। আর এটার ক্ষেত্রে হচ্ছিল এই আরটা হচ্ছিল কি বলতো ব্যাসার্ধ, ওর ভর আছে m, পুরোটার ভর, কিন্তু অক্ষটা কোন দিকে, যেই কোনো ব্যাস বরাবর, সেটা হবে কত? mr²/4। তাহলে এখানে টোটাল আগের দিন পড়ছি আমরা দুইটা দণ্ডের মাঝখানে এবং প্রান্তে হলে কেমন হবে, এটা যে কোনো জায়গায়, দণ্ডের ক্ষেত্রে যেই কোনো জায়গায় জড়তার ভ্রামক নির্ণয়ের সূত্র পড়ে ফেলছি। আর এখন পাতলা বৃত্তাকার চাকতিগুলোর জন্য কিরকম হবে সেটা পড়ে ফেললাম, তাই না? এইবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে সিলিন্ডার। কেমন বলতো? সিলিন্ডারের ক্ষেত্রে। কার ক্ষেত্রে বলতো? সিলিন্ডার। এবার যদি আমরা সিলিন্ডার নেই, তাহলে যে কোনো একটা সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করবো। কেমন বলতো? সিলিন্ডার। আবার সিলিন্ডারটা হচ্ছে নিরেট সিলিন্ডার নিচ্ছি। কি ধরনের সিলিন্ডার? নিরেট সিলিন্ডার। আবার ফাঁপাও হইতে পারে সিলিন্ডার, অনেক ধরনের সিলিন্ডারই তো হইতে পারে। তাহলে আগে আমরা একটা নিরেট সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বের করি। নিরেট সিলিন্ডারের কি বলতো? নিরেট সিলিন্ডার, একটা নিরেট সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে, সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে, হ্যাঁ, সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে যদি বাইর করতে বলে, এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নিরেট সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক। নিরেট সিলিন্ডার কেমন বলো তো? এরকম না? তো আমরা যদি এভাবে একটা চিন্তা করি, সিলিন্ডার, এটা মুছে দেই, এদিক দিয়ে হচ্ছে সিলিন্ডারের, এটা হচ্ছে নিচের দিকের ইয়াটা আর কি, ঠিক আছে। আর ওর হচ্ছে কি উপরের দিকে যদি চিন্তা করি, ও সিলিন্ডারটা হচ্ছে এরকম, ঠিক আছে। সিলিন্ডার এই, এটা হচ্ছে মুখ, এইভাবে সিলিন্ডারটা এদিক দিয়ে হচ্ছিল মুখ গেছে এই, ঠিক আছে। এই হচ্ছে সিলিন্ডার। তো ওর নিজ অক্ষটা হচ্ছিল এই বরাবর, একদম এই বরাবর ভর কেন্দ্র দিয়ে, এই ভর কেন্দ্রগামী হচ্ছে অক্ষটা হচ্ছে এরকম, একদম ঠিক নিচে এরকম। ওর ব্যাসার্ধটা হচ্ছে কত বলো তো? এখানে ওর ব্যাসার্ধটা হচ্ছিল এখানে আর, ব্যাসার্ধ কত? আর। ওর ব্যাসার্ধ কত? আর। তো এটা যদি ব্যাসার্ধ হয় এবং আমরা পুরো সিলিন্ডারটা ভরটাকে ধরতেছি m, আর ওর পুরা দৈর্ঘ্যটাকে ধরতেছি l। তা আমরা ধরো এই অক্ষ থেকে এদিকে একটা একটু ছোট অংশের মধ্যে একটা ছোট অংশ এরকম কেটে নিচ্ছি। এটা নিরেট সিলিন্ডার অবশ্যই। কেমন? পুরোটা নিরেট। তো আমরা এখানে হচ্ছে কি এরকম একটা অংশ ধরো হচ্ছে ওর থেকে এরকম একটা অংশ কেটে নিছি, কোথার? সিলিন্ডারটা। তাহলে ওর এটার এখন নতুন এই যেটুকু অংশ কেটে নিছি, এইটুকু অংশের সিলিন্ডারটা কেমন হবে কাঠামো দেখো তো। নিচের দিকে যদি আমি এর বর্ধিত করি তাহলে এরকম দেখতে কিন্তু এরকম হবে, ঠিক আছে। তো এই ছোট সিলিন্ডারটা জড়তার ভ্রামক বের করবো আমরা, ছোট সিলিন্ডারটা জড়তার ভ্রামক বের করব, তারপর ইন্টিগ্রেশন করলে হচ্ছে কি পুরা সিলিন্ডারটা জড়তার ভ্রামক চলে আসবে। কথা বুঝছো? কিন্তু আমরা এই যে ছোট ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে ধরলাম হচ্ছে হলো এক্স। কতটুকু ধরলাম বলো তো? ব্যাসার্ধটা এখানে এই ছোট সিলিন্ডারটার হবে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ এক্স ব্যাসার্ধ, ঠিক আছে। অক্ষ থেকে এক্স দূরে আর কি ছোট স্লাইস কেটে নিছি, সিলিন্ডার একদম তুলে নিছি, মানে এরকম করে ভিতর থেকে এত স্লাইসের একটা সিলিন্ডার তুলে ফেলছি চারপাশ থেকে, ভিতর থেকে, এটা অবশ্যই ভিতর থেকে তুলছি,
এরকম করে খাড়া করে উপর দিকে এই ছোট অংশটুকু তুলে নিছি। এর ভিতরে রয়ে গেছে, বাইরেও রয়ে গেছে, মাঝখান থেকে হচ্ছে একটা অংশ আমি তুলে নিছি আর কি, ঠিক আছে। ওই যে আমরা বিভিন্ন ফলমূল থেকে যেভাবে তুলে ফেলি ওইভাবে। তো এইভাবে এইরকম একটু এইটুকুর অংশ নিয়ে জড়তার ভ্রামক দেখি। আর পুরোটার ব্যাসার্ধ কিন্তু আর আমাদের। তো ছোট দেখো, এই যে তোমরা যদি এটাকে এক্স দাও, এটা ওয়াই অক্ষ দাও, তাইলে কি বলো তো, এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে আচ্ছা, এই যে আমরা এই ছোট স্লাইসটা কেটে নিছি, এই ছোট স্লাইসটা এটার পুরুত্বটাকে আমি ডিএক্স দিলাম। ওর যে পুরুত্ব সেটাই কি দিছি, ডিএক্স দিছি। এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে বলতো এক্স দূরত্বে ডিএক্স অংশের জড়তার ভ্রামক কত হবে? অংশের জড়তার ভ্রামক, এটার জড়তার ভ্রামক কত হবে? এটার জড়তার ভ্রামক হবে হলো আমাদের ডিআই। যদি আমরা এটাকে ধরি, এটাকে কি ধরছি বলতো, ডিআই। এটাকে যদি ডিআই ধরি, আমি এটা পাবো হলো অ্যাকচুয়ালি ডিএম এক্স স্কোয়ার। ডিএম কি বলতো, এক্স স্কোয়ার। তো ডিএম এক্স স্কোয়ার, যেহেতু এক্স স্কোয়ার এক্স দূরে, দেন এটাকে আমার ডিএম কে ডিফাইন করতে হবে এবার। কিন্তু তার আগে ডিএম কে ডিফাইন তো করব এবার পুরাটা। আর যদি আমি বলি কি, এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে সমগ্র সিলিন্ডারের, কার বলতো, সমগ্র সিলিন্ডারের জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক। তাহলে কি করতে হবে, সমগ্র সিলিন্ডার ইন্টিগ্রেশন করতে হবে, জড়তার ভ্রামক আই। এটা কি আসবে, আই ইকুয়াল টু আসবে ডিএম এক্স স্কয়ার। এই লিমিট কত দূর হবে বলতো, লিমিট হবে 0 থেকে r পর্যন্ত। কত পর্যন্ত? লিমিট হবে 0 থেকে r পর্যন্ত। 0 থেকে r পর্যন্ত। তুমি স্লাইসটা কিন্তু এদিকে ব্যাসার্ধের দিকে নিচ্ছ বারবার, কিন্তু দৈর্ঘ্য এল কিন্তু পুরোটা ঠিক থাকতেছে। এখান থেকে স্লাইস তুলে, যেখান থেকে স্লাইস তুলে ফেলো তুমি, তোমার হচ্ছে কি ব্যাসার্ধ দিকে যাচ্ছ তুমি, ঠিক আছে। কিন্তু দৈর্ঘ্য কিন্তু কি সবটারই সিলিন্ডার আকৃতির স্লাইস এখান থেকে তুলবা তুমি। তো চলো এই বস্তুটার আমি ছোট সিলিন্ডারটুকুর জড়তার ভ্রামক বের করবো। এই যে যতটুকু আছে অতটুকুর, এটার সাপেক্ষে এখন ইন্টিগ্রেশন করে পুরোটাই চলে আসবে। এটা করার জন্য আমাকে আগে ডিএম কে ডিফাইন করতে হবে। ডিএম ডিফাইন করতে হলে ডিএম হচ্ছে কি ছোট অংশটুকুর, এই যে ডিএক্স, এই ডিএক্স পুরুত্বের অংশটুকুর ভর, এটাকে ডিফাইন করতে হবে। তোমরা হচ্ছে কি একটু পর্যন্ত নোট করছো? সবাই নোট করে ফেলো তো সবাই, ঝটপট তাড়াতাড়ি। আচ্ছা, এরপরে এখানে একটা কাজ করতে পারি, এই জায়গায় কি কাজ করতে পারি বলো তো এবার, ডিএমটাকে ডিফাইন করি। এটা সিলিন্ডার, যেহেতু এটা একটা সলিড সিলিন্ডার, তো সলিড সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের এখানে ঝামেলাটা হলো, সলিড মানে পুরোটা একদম পদার্থ দিয়ে ভর্তি, ঠিক আছে, মাঝখানে কোনো ফাঁপা খালি জায়গা নাই। তো তুমি বলে যে এটা কেটে নিছি, আমি কেটে ওখান থেকে হচ্ছে একটা ছোট সিলিন্ডারের অংশ তুলছি আর কি। তো অনেকটা এরকম আর কি, এই যে ছোট স্লাইস যেটা, সেটা এরকম একটা স্লাইস তুলছি, মানে পুরোটার মধ্যে থেকে কেটে ধরো হচ্ছে এরকম একটা অংশ তুলে ফেলছি। এই যে এরকম একটা অংশ তুলে ফেলছি, এই যে এরকম, যার একটু পুরুত্ব আছে ঠিকই, কিন্তু মাঝখানেও ফাঁকা, এই যে খালি এই সাদা অংশটা ফাঁকা। আবার এই পাশের গুলো আমি তুলি নাই, মাঝখান থেকে জাস্ট কেটে এরকম একটা অংশ নিয়ে নিছি, ঠিক আছে। পুরো সিলিন্ডারটার মাঝখান থেকে একটা ছোট অংশ, ওইটার এটার জড়তার ভ্রামক পাইলে আমি পুরোটার জড়তার ভ্রামক বের করতে পারবো, ঠিক আছে। এটাই আর কি। তো এখানে একটা জিনিস বোঝো তোমরা, সেটা হচ্ছে আমি যদি এরকম এটার চিন্তা করি যে এটা যেহেতু একটা কি বলতো নিরেট সিলিন্ডার, তাহলে এর আয়তন দিয়ে ভর হিসাব করতে হবে, ঠিক আছে। তো এর পুরাটার আয়তন কত বলতো, নিরেট আর ব্যাসার্ধের এল দৈর্ঘ্যের সিলিন্ডারের আয়তন কত বলতো, সিলিন্ডারের আয়তন হবে হচ্ছে তোমরা জানো তো, তোমরা সিলিন্ডার আয়তন পাই আর স্কয়ার এল, কত পাই আর স্কয়ার। তাইলে বলতো ডিএক্স অংশের আয়তন কত হবে, ডিএক্স অংশের আয়তন কত হবে, ডিএক্স অংশের আয়তন হবে, ডিএক্স তো ছোট একটা অংশ, তো ডিএক্স অংশের আয়তনটা তোমরা কিভাবে বের করবে আমাকে বলো। ডিএক্স অংশের আয়তন আমাদেরকে বের করতে হবে, ডিএক্স অংশ। তো এখানে হচ্ছে কি আমাদের কিন্তু পুরাটা আমরা কি বের করতে পারবো না। ডিএক্স মানে হচ্ছে কি বলতো, এখানে হচ্ছে ডিএক্স অংশটা হচ্ছে একটা, যখন সিলিন্ডারের মুখটা কিন্তু বৃত্তের মতো, পাতলা বৃত্তাকার চাকতির মতো, তাইলে ওর আয়তনটা হবে 2 পাই এক্স, পরিধি ইনটু কি বলতো, পরিধিটা হচ্ছে দৈর্ঘ্য, তারপর হচ্ছে প্রস্থ হচ্ছে তার পুরুত্ব হচ্ছে ডিএক্স ইনটু আয়তন, তার হচ্ছে কি দৈর্ঘ্যটা কত বলতো, এল। দৈর্ঘ্য কিন্তু এখান থেকে দূর পর্যন্ত এল, তাইলে ওর টোটাল দেখো 2 পাই এক্স ডিএক্স এল, এটা হবে তার আয়তন। ডিএক্স অংশের আয়তন হচ্ছে এটা। ক্ষেত্রফলের সময় গত অংশটা যেটা হচ্ছে কি তোমরা পাতলা বৃত্তাকার চাকতির জন্য করছো কি 2 পাই এক্স ইনটু ডিএক্স, ওটা ছিল ক্ষেত্রফল। এখন আমার সাথে কি দৈর্ঘ্যটা কি গুণ করতে হবে না, এটা ছিল পরিধি ইনটু হচ্ছে কি পুরুত্ব, তাহলে হচ্ছে ক্ষেত্রফল ইনটু হচ্ছে কি বলতো এখানে
এই যে এল, এল যেটা আছে এলটা হচ্ছে উচ্চতা বা হচ্ছে দৈর্ঘ্য, এইটাই হচ্ছিল তার হচ্ছিল আয়তন কোন অংশের, এই যে আমাদের এই যে ডিএক্স অংশের। তাইলে এখন বলো তো এখন কি হবে বলো, এখন এখন এই যে পাই আর স্কোয়ার এল অংশের ভর কত, এল অংশের এত আয়তনের ভর, এটার ভর হচ্ছিল এম, তাহলে একে কত বলো তো 1 অংশের বা একক দৈর্ঘ্যের এম পাই আর স্কোয়ার কি এল। তাহলে সুতরাং আমাদের এখান থেকে এটা আমরা কি বলতে পারি বলো তো 2 পাই এক্স ডিএক্স এল অংশের ভর কত, এম ইন্টু 2 পাই এক্স ডিএক্স এল পাই আর স্কোয়ার কি বলো তো এল। এই জায়গা থেকে দেখো তো আমি কি বলতে পারি, পাই পাই কেটে দিতে পারি, তারপর এল এল কেটে দিতে পারি, তাহলে এখানে থাকে কি আমার বলো তো এম এক্স ডিএক্স বাই আর স্কোয়ার, এম এক্স বাই, এই যে আমি এখানে লিখতেছি তোমরা এই জায়গায় লিখতে, এম এক্স ডিএক্স বাই হচ্ছিল কি বলো তো আর স্কোয়ার, এটাই হচ্ছিল আমাদের কি ডিএম, এটাই কি ডিএম, এটাই ছোট অংশটার পর, এই যে ছোট অংশ যেটা এই যে স্লাইস, এই যে এইটুকু 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 খালি এইটুকু এইটুকু এইটুকু, ঠিক আছে, এইটুকু অংশটার এটা ভর। তাহলে আমরা এখানে এই জায়গার মধ্যে এখন কি বসাতে পারবো দেখো তো 0 আর, তাহলে এটা বসবে হচ্ছিল কি বলতো, আমি দেখতে পাচ্ছি হচ্ছিল আমার এটা আসতেছে, আমি বসাচ্ছি, আমি হিসাব যদি ভুল না করি তোমরা একটু দেখো ভুল টুল হয় কিনা, এম এক্স এম এক্স এম এক্স ডিএক্স ডিভাইড বাই কত এম এক্স ডিএক্স বাই হচ্ছে আর স্কোয়ার, এম এক্স ডিএক্স আর স্কোয়ার, এখানে একটা এক্স স্কোয়ার আছে। তো এই জায়গা থেকে এখন আমাদেরকে বাকি কাজটুকু করতে হবে, তোমরা নোট করে ফেলছো, নোট এর দূর পর্যন্ত হচ্ছিল কি, তুমি বলো এখানে কেন মান বসাই দিচ্ছেন, তোমরা চাইলে সুতরাং দিয়ে বসাতে পারো, সুতরাং এই সমীকরণে এনে বসাবা প্রথমে। আচ্ছা দাঁড়াও আমি করি যে এতটুকু হচ্ছিল কি, তোমরা পুরোবা হচ্ছে কতটুকু বসাবে, এই যে সবাইকে এখানে এটা দিয়ে মারি, এই রড এটা দিয়ে মারি, এটা পড়ে গেছে, মারার লাঠি পড়ে গেছে, দেখো এখানে হচ্ছিল, এবার একটু পর্যন্ত আসলাম, এবার সুতরাং দিয়ে এখান থেকে আমি করব, তোমরা তো একটু নোট করে ফেলছো, সুতরাং আই ইকুয়াল টু হচ্ছিল 0 আর, এটা হচ্ছে কত বসাবো বলো তো এম এক্স ডিএক্স ডিভাইড বাই হচ্ছিল কি আর স্কোয়ার, আর এখান থেকে তো এক্স স্কোয়ার আসেই, এই এক্স স্কোয়ার বসাই দিলাম। তাইলে এবার আমাদের বাকি কাজ করতে হবে, দেখো বাকি কাজ যখন আমরা করব কিভাবে করব, এম আর স্কোয়ার এখানে কনস্ট্যান্ট, তাই এম আর স্কোয়ার বাইরে নিয়ে আসবো, এম আর স্কোয়ার বাইরে নিয়ে আসবো, আর কিছু কি বাকি, ও আচ্ছা সরি 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 সরি, এই যে দেখো এখানে একটা 2 আছে কিন্তু, এই যে 2, তাহলে 2m, তাহলে এটা 2টা লাগবে, 2 লাগবে তো 2, এই যে 2 দেখো 2, তাহলে এটা 2 সহ এটা কনস্ট্যান্ট, তাহলে এখানে থাকতেছে আমাদের, আমি দেখতে পাচ্ছি শুধু আর থেকে যে এক্স কিউব ডিএক্স, এই যে এক্স এবং এক্স স্কোয়ার গুণ করার পর এটা, তাহলে এটাকে ইন্টিগ্রেশন করলে কি আসবে 2m ডিভাইড বাই হচ্ছে কি আর স্কোয়ার, এটা আসবে x টু দি পাওয়ার 4/4, ঠিক আছে, এটার লিমিট বসাইলে এবার এটা 0 থেকে r পর্যন্ত আমি এবার বসাই, 2m ডিভাইড বাই হচ্ছে কত আর স্কোয়ার, এবার আপার লিমিট বসাইলে হচ্ছে কি এখানে কি বসবে বলো তো r টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 মাইনাস হচ্ছে কি আসবে বলো তো, মাইনাস হচ্ছে এখানে আমাদের যেটা আসবে সেটা 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 যে 4 স্কোয়ার, এই যে দেখো এটা তো এটা 0 হচ্ছে 0 টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4, এই দেখো তো 2m ডিভাইড বাই কি আর স্কোয়ার ইন্টু হচ্ছে r টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4, তাহলে এখান থেকে আমাদের এটা কেমন আসবে এবার বলো, তোমরা যদি এখানে বুঝে যাও অলরেডি কিন্তু বুঝে গেছো, তাহলে এখান থেকে হচ্ছে কি এই যে আর স্কোয়ার আমরা কি করলাম বলো তো, এখান থেকে আর স্কোয়ার কাটা দেওয়ার পর আর স্কোয়ার একটা থাকে, 2 দিয়ে কাটার পরে 2 থাকে, এই তো চলে আসলো এম আর স্কোয়ার বাই 2, কেমন আসলো বলো তো এম আর স্কোয়ার বাই 2, এবং আমি এটা আই ইকুয়াল টু এটাই লিখতে পারি। তাইলে যখন একটা সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক বাইর করতে বলবে তখন এটা হচ্ছে এম আর স্কোয়ার বাই 2, কথা কি বুঝা গেছে কিভাবে করলাম জিনিসটা পুরোটা, দেখো দেখো সব, এই যে ডিএক্স অংশের আয়তন বের করাটা এখানে ঝামেলা, ডিএক্স অংশের পরিধি ইন্টু হচ্ছিল তার পুরুত্ব ইন্টু হচ্ছে তার দৈর্ঘ্য, তাইলে হচ্ছিল কি এটাই হচ্ছিল হয়ে যাবে। দেখো এই জিনিসটা অন্যভাবে এভাবে চিন্তা করতে পারো, এই যে একটা এইটা হচ্ছে আমি একটা কার্ড নিয়েছি আর কি, তো এখানে হচ্ছে দেখো তো এটার প্রত্যেকটার হচ্ছিল কি, এটা আমার তো এই অংশটুকু এই দরকার হচ্ছিল, এই যে ও চিকন এই যে কার্ডটার যে পুরুত্ব দেখো তোমরা, এই কার্ডটার পুরুত্ব, এই পুরুত্বটা হচ্ছে ডিএক্স, আর পরিধিটা হচ্ছে যেহেতু এই কেন্দ্র হচ্ছে মাঝামাঝি অক্ষটা, তাইলে হচ্ছিল কেন্দ্র থেকে ওর পরিধি হচ্ছে 2πx, তো এখানে আমরা যদি চিন্তা করি এটা এভাবে চিন্তা করতে পারি, এটাকে এভাবে যদি আমি এভাবে এটা খুলি, এটা তো এরকম, তো এটা এভাবে খুলতেছি, খুললে এরকম হচ্ছে না, দেখো এই জায়গার জিনিসটারও এরকম, এই যে মুখটারে যদি তুমি এরকম খোলো তাহলে তুমি এরকম একটা দৈর্ঘ্য পাবা। তা আমরা জানি ওর এর আয়তন বাইর করতে হলে কি করতে হবে, দৈর্ঘ্য প্রস্থ এবং কি উচ্চতা, মানে দৈর্ঘ্য ধরো এটা যদি দৈর্ঘ্য ধরি, এটা যদি দৈর্ঘ্য ধরি সাপোজ, এটা যদি প্রস্থ হয়, আর পুরুত্ব, দৈর্ঘ্য প্রস্থ পুরুত্ব তিনটা গুণ, তাহলে এখানে হচ্ছে কি দৈর্ঘ্যটা কত হবে, লম্বা যেটা লম্বা লম্বা
লম্বা যেটা এটা 2 পাই আর না, দেখো না এই যে 2 পাই আর যা 2 পাই আর যা তার দৈর্ঘ্যটাও তা, ঠিক আছে। এই জিনিসটা এখানে করছি 2 পাই আর মানে তার পরিধি, মানে এটা হচ্ছে দৈর্ঘ্য। এখানে এই পুরা পরিধি মানে কি এখান থেকে পুরো ঘুরে আবার এর দূর পর্যন্ত, এটা পুরোটা দৈর্ঘ্যটা হচ্ছে 2 পাই এক্স, ডিএক্সটা হচ্ছে তার পুরুত্ব, আর লম্বায় এই যে তার এটা হচ্ছে উচ্চতা, এটা হচ্ছে এল। তো এইটা দিয়ে হচ্ছে তারপর কি পুরাটার যদি ভর হয় এম, তাহলে এইটুকু অংশের ভর কত এটা বের করে নিছি, এই যে এটা। দেন এটাকে হচ্ছে ডিএম এর জায়গায় বসাই দিছি, ডিএম এর জায়গায় বসাই এক্স স্কয়ার এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করে এটা পেলাম। এবার তোমরা একটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে কি জানো, যদি এই সিলিন্ডারটা এইভাবে না হয়ে সিলিন্ডারটা নিজ অক্ষের সাপেক্ষে, নিজ অক্ষ মানে ভরকেন্দ্রগামী অক্ষ, এটা কিন্তু নিজ অক্ষ মানে ভরকেন্দ্রগামী অক্ষ সিলিন্ডারের। তো এটা যদি তোমার কেমন হয়, এরকম শোয়ানো হয় সিলিন্ডারটা, দেখো এরকম সিলিন্ডারটা যদি শোয়ানো হয়, তাও যদি নিজ অক্ষের সাপেক্ষেই হয়, ধরো এরকম যদি নিজ অক্ষের সাপেক্ষেই হয়, এরকম অক্ষটা বললো নিজ অক্ষের সাপেক্ষে, এই অক্ষের সাপেক্ষে এই অক্ষ এটা, তার মানে এটাকে যা শোয়াই দিছে, তাহলে এরকম হইলে এটার ক্ষেত্রে হচ্ছে আই ইকুয়াল টু কি হবে বলো তো, এইটুকু হচ্ছে ব্যাসার্ধ আর, আর এখান থেকে হচ্ছে এইটুকু হচ্ছে এল, এটার ক্ষেত্রে এম আর স্কয়ার বাই কত হবে 2 হবে, কত এম আর স্কয়ার বাই 2, কত এম আর স্কয়ার বাই 2। এটা নিয়ে কোনো ঘাবড়াবে না কখনো। আর যদি তোমারে কখনো বলে যে হচ্ছিল কি এভাবে না অক্ষ, এটা আবার বলছি, এবার শোয়ানো থাকলে অক্ষ যদি কি এইটাই হয়, এই যে মাঝ বরাবর অক্ষটা, তাইলে ওইটা এম আর স্কয়ার বাই 2ই হবে, ওইটার সাপেক্ষে সিলিন্ডারটা জড়তার ভ্রামক এটা হবে। আর যদি তোমাদেরকে এটা না দিয়ে কি দেয় জানো তোমরা, এটা না দিয়ে যদি তোমাকে সিলিন্ডারটা এরকম শোয়ানো দিছে, দেখো সিলিন্ডারটাকে দিছে এভাবে শোয়ানো, মানে হচ্ছে ওর ব্যাসার্ধ, দেখো ওরা বলছে তোমারে বলছে এই বরাবর যদি দণ্ডের সাথে, এটা হচ্ছে দণ্ড বলতেছি, এই যে সিলিন্ডারটা হচ্ছে দৈর্ঘ্য এল, এল এর সাথে লম্বভাবে যদি ওয়াই অক্ষটা হয়, এই যে এক্স ওয়াই অক্ষ, এটাকে এটা আমি অক্ষটাকে অক্ষ তো সবগুলোকে ডট দিয়ে আসতেছি, তাহলে ডটই দিই। এই যে অক্ষটা যদি দৈর্ঘ্যের সাথে লম্ব হয়, এই যে দেখো এখন কিন্তু এভাবে নয়, এই এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে, আর এটার ব্যাসার্ধ কত বলো তো, এটা ব্যাসার্ধ হচ্ছে ধরো আর, এরকম এটার সাপেক্ষে এই এক্স ওয়াই অক্ষের সাপেক্ষে এই সিলিন্ডার আকৃতির এটার জড়তার ভ্রামক কত হবে জানো তোমরা, এটার জড়তার ভ্রামক হবে হচ্ছিল এম আর স্কয়ার বাই 4 প্লাস এম এল স্কয়ার বাই কত 12। এটা হচ্ছে মনে রাখতে হবে, যদি সিলিন্ডারটার কি বরাবর এটা বলো তো, দৈর্ঘ্যের সাথে লম্ব, কিন্তু এটা দেখো দৈর্ঘ্যটার সাথে লম্ব, এটা এই অক্ষটা দৈর্ঘ্যের সাথে লম্ব, অন্যভাবে এটা দৈর্ঘ্যের সাথে লম্ব, সিলিন্ডারটির কি দৈর্ঘ্যের সাথে লম্ব, এই কথাটা লিখে রাখতে পারো, সিলিন্ডারের দৈর্ঘ্যের সাথে লম্ব। অথবা এটাও বলা যেতে পারে সিলিন্ডারের যে কোনো ব্যাস বরাবর। তুমি চিন্তা করো তো, এটা যদি সিলিন্ডার হয়, তাহলে এটা যদি ধরো একটা সিলিন্ডার হয়, এই সিলিন্ডারটা এভাবে সমান ধরে, এটা একটা সিলিন্ডার দেখছো, এটার এভাবে ব্যাস বরাবর, উপর থেকে আমি এদিক দিয়ে অক্ষ বরাবর ঢুকে যাই, তাহলে এই বরাবর যদি আমি একটা অক্ষ চিন্তা করি, তাহলে এটা কি ব্যাস বরাবর হবে না অক্ষটা, এটা যদি ভিতর বরাবর চিন্তা করি, উপর থেকে নিচ পর্যন্ত যদি চিন্তা করি, তাহলে এটা কি ব্যাস বরাবর একটা অক্ষ বলা যায় না, অবশ্যই যায়। তাহলে এটাকে তোমার বলতে পারে অক্ষটা হচ্ছিল একটা সিলিন্ডার, সিলিন্ডারে বলতে দৈর্ঘ্যের সাথে লম্বভাবে অক্ষ, এটা কিন্তু নিজ অক্ষ, আবার এদিক দিয়ে যখন ছিল ওইটাও নিজ অক্ষ বা হচ্ছিল কি ভরকেন্দ্রগামী অক্ষ। বাট এটা যদি বলে যে সিলিন্ডারের দৈর্ঘ্যের সাথে লম্ব, দৈর্ঘ্যের সাথে কি লম্বগামী অক্ষের সাপেক্ষে বস্তুটা জড়তা, যদি এরকম খারাপ সিলিন্ডার থাকে, এদিক থেকে একটা অক্ষ এভাবে থাকে, তাহলে দৈর্ঘ্যের সাথে এটা কি লম্ব না, তাহলে তখনও কিন্তু সেম হবে এটা। এখানে এলটা হচ্ছে সিলিন্ডারটার দৈর্ঘ্য, আর হচ্ছে সিলিন্ডারটা ব্যাসার্ধ, আর এম তো পুরো সিলিন্ডারটার ভর। এটা কিভাবে আসছে সেটা আমরা অন্য কোনো ভিডিওতে অন্যটাতে আলোচনা করবো ইনশাল্লাহ। এটাও খুবই কনসেপচুয়াল একটা ব্যাপার থেকে আসে। এই একটা ব্যাপারে গেল। তাহলে সিলিন্ডারে কয়টা শেপ শিখলাম, সিলিন্ডারেও 3টা শিখলাম, কয়টা 3টা। এ খাড়া আবার শোয়ানো, শোয়ানো খাড়া দুই অবস্থায় নিজের অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক একই রকম। বাট যদি লম্বভাবে আসে, যদি দৈর্ঘ্যের সাথে লম্ব থাকে, সিলিন্ডারের দৈর্ঘ্যের সাথে লম্বভাবে অক্ষটা থাকে, তাইলে সেটার সাপেক্ষে আবার জড়তার ভ্রামক কত হবে বলো তো, সেটার সাপেক্ষে জড়তার ভ্রামক হবে হচ্ছিল এম এল স্কয়ার বাই 4 প্লাস এম এল স্কয়ার বাই 12 প্লাস এম আর স্কয়ার বাই 4। ঠিক আছে, এটা গেল নিরেট সিলিন্ডারের ক্ষেত্রে। এইবার আসা হচ্ছিল আরো অনেক আছে, কতগুলা যে আছে শেপ। এবার আসো আরো অন্য একটা শেপের কথা বলি, আংটি। কি বলতো আংটি বুঝো না, রিং। ঠিক আছে, ও সিলিন্ডারে আরো কাহিনী আছে, বলতে ভুলে গেছি। তো রিং এর হচ্ছিল কি, রিং কেমন, আংটি কেমন, এই যে আংটি আমার হাতে একটা আংটি দেখো, এটা গোল না ঠিক পারফেক্টলি, বাট এই যে এরকম রিং এর ক্ষেত্রে হচ্ছিল কি, এটাও দেখতে, এটার মুখটাও কি বলতো, এটার মুখটাও হচ্ছিল কি সিলিন্ডারের মুখের মতো, তাই না, একটা সিলিন্ডারের মুখের মতো, কিন্তু মাঝখানটা রিংয়ের মাঝখানে কি থাকে, ফাঁপা থাকে, ফাঁপা। এই রিং বা হচ্ছিল কি, রিংয়ের জড়তার ভ্রামক, রিংয়ের কেন্দ্র দিয়ে রিং বা হচ্ছিল আংটি, এটা যদি বলে আংটি বলে,
রিং বা আংটির জড়তার ভ্রামক, এটা হচ্ছে আই ইকুয়াল টু হবে এম আর স্কোয়ার। কি বলতো? এম আর স্কোয়ার, সবসময় এটা মনে রাখবা, ঠিক আছে? রিং বা আংটির ক্ষেত্রে এটা এম আর স্কোয়ার। এবার আসো সিলিন্ডার যেগুলো শিখলাম আমরা, এগুলো তো নিরেট সিলিন্ডার শিখলাম। এবার ফাঁপা সিলিন্ডার হলে কেমন হবে? ফাঁপা 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 দুই রকম হইতে পারে, সম্পূর্ণ ফাঁপা হইতে পারে, আবার আংশিক ফাঁপা হইতে পারে। দেখো আংশিক ফাঁপা হলে কেমন হবে? ঠিক আছে, এটা হচ্ছে সিলিন্ডার, তো মুখ সুন্দর করা হচ্ছে না, এই একটু সামান্য হচ্ছে। এবার আসো দুইটা সিলিন্ডার আঁকি, দুটোটা একটু পার্থক্য বুঝাই তোমাদেরকে। আমারটা বাঁকা হচ্ছে, তোমরা সুন্দর করে আঁকবে। হ্যাঁ, যদি এটা তুমি চিন্তা করো তাহলে এটা কেমন আসবে বলো তো? এই দেখো, আমি যদি নিচের দিকটা আর দেখাচ্ছি না, নিচের দিকটা তোমরা দেখাও না, নিচের দিক। এই দেখো, এই সিলিন্ডারটা যদি আমরা চিন্তা করি, এটা এরকম দেখাইতে পারি। দেখো তো, এই দেখো উল্লেখযোগ্য, এই যে এই সিলিন্ডার, তো এইটা অংশটা আছে, এই অংশটা কি অনেক আছে, একদম আছে, এটা বোঝা যাচ্ছে স্পষ্ট। মাঝখানে একটা খালি অংশ আছে, বাট পুরোপুরি কি না, ফাঁপা না। আমরা যদি বলি অক্ষটা যদি এখানে মাঝ বরাবর, তাহলে ওই সেই নিজ অক্ষ বরাবর চিন্তা করি, তাহলে একটু কথা বুঝো। আমাদের এখানকার যেই এটুকু, এই যে ফাঁপা অংশটা, এটার ব্যাসার্ধটাকে আমরা ছোট আর ধরি। কি ধরি? ছোট আর। ছোট আর, আর পুরো ব্যাসার্ধটা দেখো বড় আর, এটা একটা। আর যদি একদম চিকন হয় আমাদের এই যে এটা, কোনটা বলো তো? এই যে পুরুত্ব, একদম পুরুত্বটা কি একদম কম, ঠিক আছে? বুঝছো তোমরা? একদম পুরুত্বটা কম। আমাদের অক্ষ যদি এখানে হয়, তাহলে তুমি একটা জিনিস দেখো, আমরা যদি একদম এই ভিতরে এটাকে ছোট আর ধরি, ভিতরের এই যে এটাকে কি ধরি বলো তো? ছোট আর ধরি, আর পুরোটাকে যদি বড় আর ধরি, একটা জিনিস তোমরা দেখবে, দেখো ফাঁপা, এটা পুরোটা ফাঁপা, মানে চার পাশের সিলিন্ডারের পুরুত্ব আছে, কিন্তু পুরুত্বটা অনেক সামান্য, একদম সামান্য পুরু। এটা সিলিন্ডারের সাইড ওয়াল যেটা একদম সামান্য, আর এখানে সিলিন্ডারটার সাইড ওয়ালটা এই যে অনেক মোটা, অনেক পুরু, অনেক পুরু। এই দেখো তো, এখানে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে আর হচ্ছে হলো কি ছোট আরের তুলনায় অনেক বড় মোটামুটি। কিন্তু এখানে কি মনে হচ্ছে বলো তো? আর হচ্ছে হলো ছোট আর প্রায় সেম না? দেখো তো, একদম দৈর্ঘ্যগুলো দেখে সেম মনে হচ্ছে, মানে এই পুরুত্বটা কনসিডারেবল না, ঠিক আছে? এটা হচ্ছে, এটাকে বলা যায় সম্পূর্ণ ফাঁপা। এটাকে কি বলা যায় বলো তো? সম্পূর্ণ ফাঁপা, ফাঁপা সিলিন্ডার। আর এটা হচ্ছে হলো কি আংশিক ফাঁপা। এটা কেমন বলো তো? আংশিক ফাঁপা, আংশিক ফাঁপা, ঠিক আছে? এই হচ্ছে ঝামেলা। এখানে একটু কথা বলি, যখন হচ্ছে আংশিক ফাঁপা সিলিন্ডারের জড়তার ভ্রামক কি হবে? আংশিক ফাঁপা সিলিন্ডারের জড়তার ভ্রামক হচ্ছে হলো এম আর স্কোয়ার বাই 2 প্লাস হচ্ছে হলো এম আর স্কোয়ার বাই 2। কথা বুঝো, এটা হচ্ছে হলো এটা। তাহলে এখানে এম বাই 2 কমন নেওয়া যায়, আর স্কোয়ার প্লাস কি আর স্কোয়ার আমি লিখতে পারবো। এটা হচ্ছে হলো আংশিক ফাঁপা সিলিন্ডারের জড়তার ভ্রামক। এখানে যখন হচ্ছে তোমার একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ কি থাকবে এখানে বলতো, এটা পুরুত্ব থাকবে সিলিন্ডারটা, মানে ভিতরে ফাঁপা আছে, খালি জায়গা আছে, কিন্তু কত হচ্ছে পুরুত্বটা অনেক মোটা, ঠিক আছে? এবার বোঝা গেল। আর এখানে পুরুত্বটা অনেক চিকন, পুরোটাই ফাঁপা, ভিতর পুরোটাই খালি সিলিন্ডারটা, ঠিক আছে? এখানে আংশিক খালি, ভিতরে খালি আছে, তবে পুরোপুরি খালি না। বাট এখানে খালি মানে একদম পুরো খালি, পাতলা পুরুত্বটা, সিলিন্ডারের পুরুত্বটা হচ্ছে একদম কম। এই ক্ষেত্রে এই দুইটা সমান বলা যায়, তাহলে আর সমান কি আর লেখা যাবে, মানে হচ্ছে তোমার এই পুরুত্বটাকে ইগনোর করা যায়, তখন পুরুত্বটাকে কি করা যায়? ইগনোর করা যায়। এই ক্ষেত্রে এই সূত্রটা থেকেই এটা আসবে, তাহলে আমাদের বলা যায় না আই ইকুয়াল টু, এটা জড়তার ভ্রামক এম বাই 2, তো আর স্কোয়ার প্লাস কি আর স্কোয়ার না, ছোট আর স্কোয়ার। তো আমরা তো এখানে কি করছি, বলছি যে ছোট আর ইকুয়াল টু বড় আর বলা যায় এখানে, কারণ হচ্ছে ওই যে এটা হচ্ছে পুরো ফাঁপা, সম্পূর্ণ ফাঁপার ক্ষেত্রে। তো সম্পূর্ণ ফাঁপা সিলিন্ডারের ক্ষেত্রে ছোট, তাহলে এটা কি লেখা যাবে? এম বাই 2 আর স্কোয়ারের জায়গায় ছোট আর স্কোয়ারের জায়গায় বড় আর স্কোয়ার লেখা যাবে না? ছোট আরটাও যা, বড় আরটাও কি এখানে তাই, ঠিক আছে? কারণ হচ্ছে এখানে ওই পুরুত্বটুকুকে আমরা হিসাব কনসিডার করছি না। তাইলে এটা কি হবে বলো তো? তোমরা আমি এই জায়গায় লিখি, দেখো তো, এম বাই 2 ইন্টু 2 আর স্কোয়ার, 2 কাটা, তাইলে আলটিমেটলি এটা থাকতেছে এম আর স্কোয়ার। তাইলে দেখো, আমাদের নিরেট সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক আজকে একটু আগে ইন্টিগ্রেশনের মাধ্যমে শিখলাম। আই ইকুয়াল টু হচ্ছে এম আর স্কোয়ার বাই, বা আর বড় হাতে লিখলেও যায়, এম আর স্কোয়ার বাই 2। এরপর আমরা হচ্ছে আংশিক ফাঁপার ক্ষেত্রে দেখলাম এম বাই 2 বড় আর স্কোয়ার প্লাস ছোট আর স্কোয়ার, ঠিক আছে? এই ক্ষেত্রে এটা।
আর যদি পুরা ফাঁপা হয় তখন তার জড়তার ভ্রামক হবে হচ্ছে কত, নিজ অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক mr স্কয়ার। আর ঠিক আংটির ক্ষেত্রে এই ফাঁপার মতোই হচ্ছে এটা mr স্কয়ার। আংটির ক্ষেত্রে আংটির ভর, সিলিন্ডারের ক্ষেত্রে সিলিন্ডারের ভর, আর এটা সিলিন্ডারের ব্যাসার্ধ, এটা হচ্ছে কি আংটির ব্যাসার্ধ। যদি তোমাকে হচ্ছে এরকম দুইটা সিলিন্ডারের ক্ষেত্রে দুইটা ব্যাসার্ধ দিয়ে দেয়, তাহলে তুমি বুঝে নিবা দুটোটা ব্যাসার্ধকে কাজে লাগায় এটা আংশিক ফাঁপা, এটা দিয়ে করবা তোমরা। এম হচ্ছে পুরো সিলিন্ডারটার ভর, এটা হচ্ছে বুঝছো এবার। আর এটা হচ্ছে পুরা ফাঁপা হইলে রিংয়ের ক্ষেত্রে হচ্ছে কত হবে, I = mr স্কয়ার। এতটুকু কি তোমরা বুঝছো? এই জিনিসগুলো যদি তোমরা বুঝে যাও তাহলে হচ্ছে সিলিন্ডার এবং হচ্ছে পাতলা বৃত্তাকার চাকতি নরমাল যেসব জিনিসগুলো আছে এগুলার জড়তার ভ্রামক তোমাদের কাছে কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। কোনো প্যারা ছাড়াই তোমরা এগুলো কি করতে পারবে আশা করি ইনশাআল্লাহ। তবে আরো কিছু জড়তার ভ্রামকের ক্লাস করতে হবে, আরো প্রবলেম সলভ করতে হবে, তাহলে দেখবা যে জড়তার ভ্রামক কি আরো ইজি হয়ে আসবে। এবার অনেক ম্যাথ এবার উদাহরণ ম্যাথ নিয়ে নাও, দেখো তোমরা জড়তার ভ্রামক কেমন পারতেছো, কিছু কিছু করো। আমি আরো ভিডিও দিতে থাকি, আরো কয়েকটা 2-3টা ভিডিও দেওয়ার পর তোমরা দেখবা যে জড়তার ভ্রামকে আর কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। তো তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবা। আর যে ইউটিউব চ্যানেল যেটা আছে আমাদের এই নামেই, আর ফেসবুক গ্রুপে হচ্ছে স্কুল অফ কেমিস্ট্রি অ্যান্ড ফিজিক্স ব্র্যাকেটে কি লেখা সাইফুল স্যার, ওই ফেসবুক গ্রুপটা এবং পেজটা তোমরা একবার ঘুরে আসো। সবাই ভালো থাকো, সাবধানে থাকো, আমার জন্য এবং আমার আব্বু আম্মুর জন্য বেশি বেশি দোয়া করবা। আল্লাহ হাফেজ।